হাই, হ্যালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পরিবারের সবাইও ভালো আছে। আমি সিঙ্গেল। আপনাকে বিয়ে করতে আমি রাজি আছি। আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে কবুল করে নিচ্ছি। কবুল, কবুল, কবুল। পুরো মেসেজটা লিখে সেন্ড করে রাগে ফোঁস করে শ্বাস ছাড়ে মিহি। পুরো নাম আবিরা মিহি। সবাই আদর করে ডাকে মিহি। একটু আগেই অভিরাজ জাওয়াদ নামের একটি ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। প্রোফাইলে একটি ছেলের বুকের নিচ থেকে পা অবধি দেখা যাচ্ছে, হাতে একটা ব্ল্যাক কালার গিটার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মিনিটও পার হয়নি, ইনবক্সে মেসেজ চলে এসেছে। মেসেজ দেখে মিহির রাগ উঠে যায়। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে বলে কি ইনবক্সেও আসতে হবে? প্রথমে হাই দিয়ে কথা শুরু করবে, তারপর কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, বাড়ি কোথায়, পরিবারের কে কে আছে, তুমি ছোট নাকি বড়, কয় ভাই বোন, সিঙ্গেল নাকি, আরও নানান প্রশ্ন তো আছেই। কথা শেষ করবি গিয়ে আমি তোমাকে ভালোবাসি দিয়ে। গত ৩ মাসে এসব অভিজ্ঞতা মিহির হয়ে গেছে। রাগের কারণে এমন একটা মেসেজ লিখে সেন্ড করে দিয়েছে। ওর এমন মেসেজ দেখে অপর পাশের মানুষটা বোধহয় তবদা খেয়ে গেছে। সিন হয়েছে সাথে সাথেই, কিন্তু এখনো কোনো রিপ্লাই আসেনি। মিহির রাগ কমিয়ে ভিলেনি হাসি দিচ্ছে অপর পাশের মানুষটার রিয়েকশন কল্পনা করে। ওর কেমন আনন্দ ফিল হচ্ছে এখন। ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। আরও দে মেয়েদের ইনবক্সে মেসেজ। মিহিকে অবাক করে দিয়ে অপর পাশ থেকে মেসেজ আসে, আমিও তোমাকে কবুল করে নিলাম। কবুল, কবুল, কবুল। মেসেজ দেখে মিহি নিজেই তব্দা খেয়ে যায়। এটা কি হলো? ভেবেছিল অপর পাশ থেকে আর কোনো রিপ্লাই আসবে না। ব্যাটা তো দেখা যায় ওর এক কাঠি উপরে। রাগের মাথায় কি অকাজ করলো এটা? সত্যি সত্যি বিয়ে হয়ে গেল নাকি? মিহি হাতের ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে চুপ হয়ে বসে আছে। কি হবে এখন? রাগের মাথায় কি উল্টাপাল্টা কাজ করে বসলো। সব ঠিক আছে, কিন্তু কবুল কেন বলতে গেল আগ বাড়িয়ে? পরপর ৩ বার মেসেঞ্জারে মেসেজ টোন বেজে ওঠে। পা দিয়ে ফোনটা কাছে এনে স্ক্রিনে তাকিয়ে দেখে অপর পাশ থেকে দুটো মেসেজ আর একটা চোখ উল্টিয়ে তাকানোর ইমোজি এসেছে। প্রথম মেসেজ, আমার ভার্চুয়াল বউটার নাম কি? দ্বিতীয় মেসেজ, বিয়ে তো হয়ে গেল, এখন ভার্চুয়ালে বাসর করব কিভাবে? মেসেজ দেখে মিহির বুকের ভেতর দরাজ দরাজ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন বেড়ে গেছে। বুকের সাথে সাথে হাতও কাঁপছে। চোখে সর্ষে ফুল দেখছে। এ কোন পাগলের পাল্লায় পড়েছে? ফোনের এপাশে থাকা অভিরাজ ছোট ছোট চোখ করে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ওর পাশে আর সামনে বসে আছে ওর ৪ জন বন্ধু। সকলের দৃষ্টি ফোনের স্ক্রিনে। ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। ওদের এই গেমের নিয়ম ছিল আলাদা। ছোট ছোট পেপারে ট্রুথ আর ডেয়ার লিখে ছোট ছোট ভাঁজ করে সবগুলো একসাথে ঝাঁকানো হবে। সেখান থেকে একটা চিরকুট তুলতে হবে। যার ভাগ্যে যা লেখা উঠবে তাকে সেটাই করতে হবে। সকলের শেষে আসে অভিরাজের পালা। ও যেই চিরকুট তোলে সেটাতে ডিয়ার লেখা ছিল। ওর বন্ধুরা ওকে ডিয়ার দেয়। ফেসবুকে লগ ইন করার পর ফ্রেন্ড সাজেশনে যে মেয়ের আইডি প্রথমে থাকবে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করতে হবে এবং মেয়ের সাথে ফ্লার্ট করতে হবে। সবাই জানে অভিরাজ রসকসহীন নিরামিষ একটা মানুষ। এর মধ্যে কোনো অনুভূতি নেই। বয়স ২৮ বছর, অথচ এখনো একটা প্রেম অব্দি করেনি। বাড়ি থেকে বিয়ে করাতে চাই, সে বিয়ে করতেও নারাজ। তার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নেই। একা একাই ওর ভালো লাগে। বন্ধুদের চাপের পরে মায়াবী কন্যা নামের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। মেসেজ দেওয়ার পর অপর পাশের মেসেজ দেখে তো ওর মাথা পুরো ঘুরে গিয়েছিল। বড় বড় চোখ আর মুখটা হা করে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। মেসেজ দেখে হাসতে হাসতে ওর বন্ধুদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। বন্ধুদের প্যারাপেরিতে ওদের বলা কথাগুলোই আবার মেসেজ করেছে। এখন ওপাশ থেকে আবার কি রিপ্লাই আসে কে জানে। অভিরাজের বুকের ভেতরেও একটু একটু শব্দ হচ্ছে। এমনিতে প্রেম ভালোবাসা মেয়ের প্রতি সেরকম কোনো অনুভূতি না থাকলেও এখন যেন কেমন অনুভূতি হচ্ছে। আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সবাই ফোনের স্ক্রিনে। বন্ধুদের প্যারাপেরিতে আবার মেসেজ করে, হে মায়াবী কন্যা, আমার ভার্চুয়াল বউ, কোথায় তুমি? কথা বলছো না কেন? তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি আমি।
মেসেজ দেখে মিহি ক্যাবলার মতন তাকিয়ে রইল। বেটা তো মহা খচ্চর, কেমন উল্টোপাল্টা মেসেজ করছে। মেসেজটায় অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেসেঞ্জার অ্যাপ থেকে বেরিয়ে আসে। কত বড় শয়তান লোক, সামনে পেলে মাথা ফাটিয়ে দিত এখন। অ্যাংরি রিয়েক্ট দেখে অভিরাজের বন্ধুরা হো হো করে হেসে বলে, মেয়ে খেপে গেছে ভাই। আরেকজন বলে, আবার মেসেজ কর। অভিরাজ বিরক্ত চোখে মুখে বন্ধুদের দিকে তাকিয়ে বলে, আর একটাও না, জীবনে যা কল্পনা করিনি সেসব করাচ্ছিস তোরা আমাকে দিয়ে। গিয়ে দেখ মেয়েটা আমার গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে। একজন অভিরাজের হাত থেকে ফোনটা থাবা দিয়ে নিয়ে দ্রুত টাইপ করে, রেগে যাচ্ছ কেন ভার্চুয়াল বউ? বাজারে যাচ্ছি, কি কি লাগবে লিস্ট করে দাও, আমি রেডি হয়ে আসছি এক্ষুনি। মেসেজ সেন্ড হতেই অভিরাজ থাবা দিয়ে নিজের ফোনটা নিয়ে নেয়। ফোনের স্ক্রিনে তাকিয়ে মেসেজটা দেখে নিজেও মেসেঞ্জার অ্যাপ থেকে বেরিয়ে আসে। রাত অনেক হয়ে গেছে, 12টা বাজতে বেশি দেরি নেই। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোরা থাক, আমি গেলাম ঘুমোতে। তোর ভার্চুয়াল বউকে ছাড়াই ঘুমিয়ে যাবি? প্রথম রাত তোদের দুজনের, বউকে নিয়ে ঘুমা। রাগী চোখে তাকায় অভিরাজ। ওর বন্ধুরা সবাই মুচকি মুচকি হাসছে। অভিরাজ নিজের রুমে এসে ডোর লক করে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই বন্ধুর কথাগুলো কানে বেজে ওঠে। তোর ভার্চুয়াল বউকে ছাড়াই ঘুমিয়ে যাবি? প্রথম রাত তোদের দুজনের, বউকে নিয়ে ঘুমা। বিরক্ত হয়ে পাশ থেকে একটা বালিশ তুলে মাথার উপর চেপে ধরে। অভিরাজ ওর দুই বন্ধুর সাথে শেয়ারে এই ফ্ল্যাটে থাকে। ওরা তিনজনেই ব্যাচেলর, বাকি দুই বন্ধু বিয়ে করেছে, বাচ্চাও আছে। ওই দুই বন্ধু ফ্যামিলি নিয়ে একই ফ্লোরেই থাকে, পাশের ফ্ল্যাটে। সকালে অভিরাজ ঘুম থেকে উঠে 11টা নাগাদ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। ওরা তিনজনের একজনও রান্না করে খায় না, তিনজনেই বাইরের খাবার খায়। লিফটে উঠে ফোন আনলক করে। মেসেঞ্জারে অনেকগুলো নোটিফিকেশন জমা হয়ে আছে। মেসেঞ্জার অ্যাপ ওপেন করতেই প্রথমে চোখে পড়ে মায়াবী কন্যা আইডিটা। একটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করবে কি করবে না কৌতূহলে হয়ে ওপেন করে। ওর ফোন থেকে পাঠানো লাস্ট মেসেজের রিপ্লাইও একটা মেসেজ এসেছে। লিফট থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে যেতে যেতে মেসেজটা পড়তে শুরু করে। 1 কেজি মূলা, 1 আঁটি মূলা শাক, মোটা মোটা ভাতের চাউল, পুঁটি মাছ, চেপা শুটকি, রান্নার জন্য সব রকম মশলা। আপনাকে রান্না করে খাওয়াবো আমি নিজ হাতে। যদিও আমি রান্নার পারি না, কিন্তু ব্যাপার না, আপনার জন্য কষ্ট করে রান্না করে নেব। আর টয়লেট পরিষ্কার করার জন্য হারপিক, টয়লেট ব্রাশ, টয়লেট আপনি পরিষ্কার করবেন নিজ হাতে। ভার্চুয়ালে সংসার করার জন্য যা যা লাগবে সেসবও মনে করে নিয়ে আসবেন ভার্চুয়াল জামাই। মেসেজ পড়ে গম্ভীর চোখে মৃদু হাসি দেখা যায়। যদিও অভিরাজ যেমন স্বভাবের ছেলে না, কিন্তু আশ্চর্যভাবে এখন ওর রিপ্লাই দিতে ইচ্ছে করছে। দেরি না করে নিজেও শয়তানি করে মেসেজের রিপ্লাই লেখে, আমি তো এসব খাই না ভার্চুয়াল বউ, আমি টয়লেটও পরিষ্কার করতে পারি না। তুমি যদি খাও তাহলে আমি নিয়ে আসব। আর টয়লেটটাও যদি তুমি পরিষ্কার করো তাহলে হারপিক আর টয়লেট ব্রাশও নিয়ে আসব। মেসেজ সেন্ড করে সামনের দিকে এগিয়ে পাশের একটা রেস্তোরাঁয় প্রবেশ করে। খাবার অর্ডার দিয়ে বসেছিল, তখনই মেসেজ টোন বেজে ওঠে। টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখে ওর ভার্চুয়াল বউয়ের মেসেজ। মিহি রিপ্লাই দিয়েছে, আমিও এসব খাই না, ভেবেছিলাম আপনার পছন্দের খাবার এগুলো। যাই হোক, বাজারে কি করছেন এখনো? রান্না তো করনি, তাই খেতে আসলাম। বাজারে খাবেন? রেস্তোরাঁয়। বাড়িতে রান্না হয়নি? তুমি তো রান্না করনি। মেসেজটা দেখে মিহি হেসে মেসেজ করে, বললাম না রান্না পারি না। বউ যখন রান্না করতে পারে না তখন তো বাইরেই খেতে হবে। আপনার বাবা মা নেই? আছে। আন্টি রান্না করেননি নাকি বাড়িতে নেই? আমি বাড়িতে থাকি না, জবের সূত্রে বাইরে থাকি। ও, বিয়ে করেননি? গত রাতেই তো করলাম। সেটা তো ভার্চুয়াল জগতে করেছেন, রিয়েল লাইফে বিয়ে করেননি? না। কেন? ইচ্ছে করে না। কেন? জানি না। গার্লফ্রেন্ড নেই? না।
তোমার বিয়ে হয়নি? না। কেন? আমি ছোট মানুষ। কত ছোট? অনুমান করুন। 20 by 22 বছর। মিহি মেসেজে হা হা রিয়েক্ট দিয়ে বেশ কয়েকটা হা হা স্টিকার সেন্ড করে। অভিরাজ মেসেজ করে, বেশি বললাম নাকি? একটু। আমি কিন্তু তোমার থেকে অনেক বড়। সমস্যা নেই। আচ্ছা, খেয়ে নি। সাবধানে খাবেন। গলায় আটকে মরে টরে যায় না, তাহলে আমি আবার ভার্চুয়াল বিধবা হয়ে যাব। মেসেজে হা হা রিয়েক্ট দিয়ে বেশ কয়েকটা হা হা স্টিকার সেন্ড করে অভিরাজ নিজেও। মেসেঞ্জার অ্যাপ থেকে বেরিয়ে ফোন রেখে খাওয়া শুরু করে। জীবনের প্রথম আজ কোনো মেয়ের সাথে এমন চ্যাটিং করলো। চ্যাটিং করে ওর কেমন যেন অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। অভিরাজ এমন হয়ে গেল কিভাবে? একটা মেয়ের সাথে এমন উল্টোপাল্টা মেসেজ করলো কিভাবে? এমনটা তো অভিরাজের ক্যারেক্টারের সাথে যায় না। অভিরাজ তো এমন ছেলে নয়, একদমই না। বিকেল 4টা। অভিরাজ ক্লান্ত পায়ে ফ্ল্যাটে ফিরে আসে। সরাসরি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে সোফায় আরাম করে বসে আছে ওর দুই ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আর শোয়েব। বাদাম খেতে খেতে টিভির দিকে চোখ দুটো আটকে রেখেছে দুজনই। অভিরাজ ওদের পাশে গিয়ে বসে। হঠাৎ চোখ পড়ে গত রাতের ডেয়ার গেম খেলার সেই ছোট ছোট চিরকুটগুলোর দিকে। এখনো সেসব গুছিয়ে রাখা আছে ছোট্ট একটি কাঁচের জারে। হঠাৎ কৌতূহলবশত জারটি হাতে তুলে নেয় অভিরাজ। একটা চিরকুট বের করে খুলে দেখে ডেয়ার, আর একটা সেটাতেও ডেয়ার। কপাল ভ্রু কুঁচকে যায় অভিরাজের। একে একে সবগুলো খুলে দেখে সবগুলোতেই ডেয়ার লেখা, কোনোটাতেই ট্রুথ লেখা নেই। কিন্তু ওর বন্ধুরা যখন চিরকুট তুলেছিল তখন তো ট্রুথ লেখা চিরকুট ছিল। তাহলে সেগুলো কোথায় গেল এখন? একে একে দুই মিলাতে সময় লাগে না অভিরাজের। চোখ মুখ শক্ত করে তাকাই পাশে বসে থাকা দুজনের দিকে। দুজন ওর দিকে তাকিয়ে আছে। অভিরাজ দাঁতে দাঁত পিষে বলে, আমার সাথে ডবল গেম? দুজনকে ধরার জন্য হাত বাড়াতেই দুজন সোফা থেকে উঠে দৌড়ে রুমে এসে ডোর লক করে স্থির হয়ে দাঁড়ায় দুজন। ইব্রাহিম শোয়েবের দিকে তাকিয়ে বলে, তোকে না রাতেই বলেছিলাম কাগজগুলো ফেলে দিতে, ফেলিসনি কেন? আমি ভুলে গিয়েছিলাম। তুই ফেলতে পারলি না? তোর এই ভুলের জন্য আজকে কি আছে কপালে কে জানে। অভিরাজ ডোর ধাক্কাচ্ছে আর ওদের ডাকছে, ইব্রাহিম। ইব্রাহিম ভেতর থেকে বলে, এবারের মতন মাফ করে দে ভাই, আমার কোনো দোষ নেই, এইসব ওদের তিনজনের প্ল্যান ছিল। শোয়েব বলে, একদম মিথ্যে বলবি না, এই বুদ্ধি প্রথমে তোরই ছিল। অভিরাজ বাইরে থেকে বলে, আজকে শুধু বের হো দুজন, আমার সাথে ডবল গেম খেলা বের করবো তোদের। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের ফোন হাতে বেডের উপর চিত হয়েও শুয়ে পড়ে মিহি। ফেসবুকে লগ ইন করে নিউজ ফিড স্ক্রল করতে শুরু করে। সেদিনের পর আর অভিরাজ জাওয়াদের আইডি থেকে কোনো মেসেজ আসেনি। মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে। মিহিও ভুলে গেছে অভিরাজের কথা। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাবা ফোন কিনে দিয়েছিল। 3 মাস আগে ফেসবুক আইডি খুলেছে মায়াবী কন্যা নাম দিয়ে। আজ পর্যন্ত অনেক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। প্রথম প্রথম উড়ু উড়ু মন নিয়ে অনেক ছেলের সাথে দুমসে চ্যাটিংও করেছে। যখন ছেলেগুলো লাইন ছেড়ে বেড়াইনে গেছে তখনই ব্লক করে দিয়েছে। এভাবে অনেক ছেলেকে ব্লক করেছে মিহি। প্রথম প্রথম ছেলেগুলো যা যা জিজ্ঞেস করতো মিহি সব কথার উত্তর দিত, কিন্তু তারপর একটু একটু চালাক হয়েছে। কেউ মেসেজ দিলে সত্যি কথা বলে না, উল্টো পাল্টা বলে। আর এখন তো কেউ মেসেজ করলেই বিরক্ত হয়ে যায়। ইনবক্সে মেসেজ পেলেই রাগারাগি করে ব্লক করে দেয়। সেদিন রাতেও একজনের সাথে মেসেজে ঝগড়া করে ব্লক করে দিয়েছিল। তারপর নিউজ ফিড স্ক্রল করছিল, আর তখনই অভিরাজ জাওয়াদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আবার মেসেজ। মিহির মস্তিষ্ক রাগে বিগড়ে গিয়েছিল, আর রাগের মাথায় উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে দিয়েছিল। আসরের পর মিহির মেসেঞ্জারের টোন বেজে ওঠে। নোটিফিকেশন চেক করে দেখে অভিরাজের মেসেজ। মিহির চোখ দুটো প্রথমে ছোট ছোট হয়ে এলেও পর মুহূর্তে আবার চোখে মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। মেসেঞ্জারে
ওপেন করে মেসেজটা পড়ে মিহি। অভিরাজ লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? কয়েকদিন ধরে দেখি কোনো খোঁজ খবর নেই, হাওয়া হয়ে গেলে নাকি? রিপ্লাইয়ে মিহি লেখে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি খোঁজ খবর নিচ্ছেন না তাই অভিমান করে আমিও আর কিছু বলছি না। আমি রাগ করেছি আপনার সাথে। মিহির মেসেজ পড়ে অভিরাজ হেসে ওঠে। ভেবেছিল মিহিকে আর কখনো মেসেজ দেবে না, কিন্তু আজকে হঠাৎ মেসেজ করতে ইচ্ছে করছে। একটু দুষ্টুমি করাই যায়। অপর পাশের মানুষটা কখনো জানতে পারবে না ও কেমন চরিত্রের মানুষ। পরিচিত ও আপনজনদের যা বলা যায় না, তা অপরিচিত মানুষের কাছে বলা যায় নির্দ্বিধায়, কারণ সে কখনো সামনে আসবে না। অভিরাজ নিজের আসল খোলস ছেড়ে একটু বের হতে চায় আজকে। অভিরাজ মেসেজ করে, রাগ ভাঙানোর জন্য এখন কি করতে হবে? চলো ভার্চুয়ালি ঘুরতে যাই দুজন। হাঁটতে ভালো লাগে না। আমি আছি তো, কোলে নিয়ে হাঁটবো। শব্দ করে হেসে ওঠে মেহি। লজ্জার ইমোজি দিয়ে লেখে, ইস, লজ্জা করছে আমার। অভিরাজ হেসে ওঠে। মেসেজে লিখে, এত লজ্জা পেলে হবে? লজ্জা কমাও। কমালাম। তোমাকে কোলে তুলে নিলাম, গলা জড়িয়ে ধরলাম। এই তো, কোলে নিয়ে হাঁটছি এখন। গন্তব্য কোথায়? যত দূর হাঁটা যায়। কত দূর হাঁটতে পারবেন? যত দূর হাঁটার শক্তি আছে। আরো অনেক কথা হয় দুজনের মাঝে। অভিরাজের মেসেজগুলো পড়ে পড়ে একবার লজ্জায় নুয়ে যায়, তো আরেকবার হাসতে হাসতে গড়াগড়ি খাই। অভিরাজেরও প্রায় একই অবস্থা। বেচারা জীবনের প্রথম কোনো মেয়ের সাথে চ্যাটিং করছে, তাও আবার প্রেম প্রেম চ্যাটিং। অনেকক্ষণ পর মিহি লেখে, আচ্ছা ফাজলামি বাদ দিন। দিলাম, সরি। কেন? সাথে চোখ উল্টানো একটি ইমোজি। ওই দিন রাগের মাথায় উল্টাপাল্টা রিপ্লাই দিয়েছিলাম সেজন্য। আসলে আমার অমন বলা উচিত হয়নি। মাথা গরম ছিল নাকি সেদিন? ওই একটু আর কি। প্রচুর রাগ বুঝি তোমার? না, সেরকম না। আমিও আসলে তোমাকে মেসেজ করতে চাইনি, বন্ধুদের দেওয়া ডেয়ার পূরণ করার জন্য মেসেজ করেছিলাম। তোমার মেসেজ দেখে তো ওরা আরও পেয়ে বসেছিল। ওদের জন্যই আমাকেও এমন মেসেজ করতে হয়েছে। আমিও সরি। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আমিও এমনটাই ভেবেছিলাম। কিছু সময় কেউ কোনো মেসেজ করে না আর। অভিরাজ আবার মেসেজ লেখে, আচ্ছা ভার্চুয়াল সংসার বাদ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ভার্চুয়াল ফ্রেন্ড? হুম, অবশ্যই। আপনি অনেক মজার মানুষ, কথা বলতে ভালো লাগে। তুমিও। তোমার সাথে কথা বলে আমি যত হেসেছি, দুদিন এত হাসি আমি কয়েক বছরেও হাসিনি। মিহির মায়ের গলার স্বর ভেসে আসে ড্রয়িং রুম থেকে। গলা ছেড়ে মিহিকে ডাকছেন তিনি। মিহি অভিরাজকে মেসেজ করে, আম্মু ডাকছে, পরে কথা হবে, ভালো থাকবেন। মেসেজটা সেন্ড করে ফোন বেডের উপর রেখে রুম থেকে বেরিয়ে আসে। মায়ের সামনে দাঁড়াতেই মিহির মা মিসেস রুবি বলেন, কলেজ থেকে এসে খেয়ে সেই যে রুমে ঢুকেছিস, আর খবর নেই। পেয়েছে একটা মোবাইল, সারাটা দিন মোবাইলের মধ্যে ঢুকে থাকে, নামাজ কালাম কিচ্ছু নেই। যা, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আই। মিহি সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, সকাল 8টায় বাড়ি থেকে বের হই, বিকেল 3টায় ফিরে আসি। এর মধ্যে আবার গোসল করি, খাবার খাই, পড়াশোনা করি, আরও কত কিছু করি। সারাটা দিন মোবাইলের মধ্যে ঢুকে থাকলাম কখন তাহলে? মিসেস রুবি কিছু বলেন না, এগিয়ে যান কিচেনের দিকে। ওনার বড় যা রান্না বসিয়ে দিয়েছেন চুলায়। মিহি কাপড় চোপড় এনে যার যারটা তার তার রুমে দিয়ে আসে। মাস পেরিয়ে গেছে কয়েকদিন আগে। অভিরাজ আর মিহির মধ্যে রোজ কয়েক ঘন্টা ধরে মেসেজে কথা হয়। দুজনেরই নেশা হয়ে গেছে কথা বলা। কথা বলতে না পারলে দুজনের কেমন যেন ছটফট করে। এখন রাত 11টা। সেই 9টা থেকে অভিরাজের সাথে মেসেজে কথা বলছে মিহি। আবার অভিরাজের একটা মেসেজ আসে, তোমার বয়ফ্রেন্ড আছে? মিহির কপাল ভ্রু কুঁচকে যায়। হঠাৎ এই প্রশ্ন করছে কেন? পর মুহূর্তেই হয়তো বুঝতে পারে কেন করছে এমন প্রশ্ন। মিহি উত্তরে লেখে, না, এসব প্রেম ট্রেম আমি করি না।
কেন করো না? ইচ্ছে হয় না। ইচ্ছে হয় না, নাকি সেরকম কাউকে পাওনি এখনো? দুটোই। পেলে প্রেম করবে নাকি? মেসেজ দেখে ওষ্ঠ প্রসারিত করে হাসে মিহি। মেসেজে লিখে, পাবো কোথায়? হঠাৎ যদি পেয়ে যাও? সোজা বিয়ে করে নেব। প্রেম করার ইচ্ছে নেই, বিয়ে করার ইচ্ছে আছে। অভিরাজ হাসে মিহির মেসেজ পড়ে। নিজে পরবর্তী মেসেজে লিখে, বিয়ে করার ইচ্ছা আছে? অনেক। কেমন ছেলে পছন্দ? ভদ্র, সভ্য, লম্বা চওড়া, শক্তিশালী, যেন আমাকে কোলে তুলতে পারে, আমার সব কথা শুনবে, আমাকে বুঝবে যেমন আপনি বুঝতে পারেন। আমি তোমাকে বুঝতে পারি? পারেন তো। আমি কিছু বলার আগেই আপনি কিভাবে যেন বুঝে যান। তাহলে আমাকেই বিয়ে করে নাও। মেসেজটা সেন্ড করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল অভিরাজ। অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসছে না। ধৈর্যহারা হয়ে অভিরাজ নিজেই আবার মেসেজ করে, বউ হবে আমার? আমার জীবনের আগের বসন্তগুলো কোনো কারণ ছাড়াই কেন যেন বিষণ্ণ ছিল। এবারের বসন্তটা না হয় প্রাণবন্ত হাসি খুশি হবে। বউ হবে আমার, ভার্চুয়াল জগতের বউ না, বাস্তব জীবনের বউ। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। ডিনার সেরে অভিরাজ রেস্তোরাঁ থেকে ফিরে আসে। রুমে ঢুকেই ফোনে চার্জ লাগিয়ে বেডে গায়ে দিয়ে দেয়। একটা ভার্চুয়াল মেয়ে, যার নামটাও জানে না এখনো, জিজ্ঞেসও করেনি অভিরাজ, যাকে ও কখনো দেখেনি, যার কণ্ঠ পর্যন্ত শোনেনি। সেই মেয়ের মায়ে জড়িয়ে গেছে আষ্টে পিষ্টে। তবুও ভালোবাসা এক অদ্ভুত শিকড় গেড়ে বসেছে। অদ্ভুত, বড্ড অদ্ভুত। অভিরাজের সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। অভিরাজ জাওয়াদের মন কোনো এক মায়াবী কন্যাকে না দেখেই দুলে উঠেছে, শুধুমাত্র মায়াবী কন্যার বাচ্চামো মেসেজ পড়েই। চোখ বন্ধ করে মায়াবী কন্যাকে কল্পনা করে। বাস্তবে মায়াবী কন্যাকে দেখতে কেমন? গোলমোল, ছোটখাটো, পিচ্চি একটা কিউট মেয়ে, নাকি উঁচা লম্বা মায়াবী? আসলে মায়াবী কন্যাকে দেখতে কেমন? অন্যদিকে মিহিও আরেক জগতে। বিছানার এক কোণায় বসে মেসেঞ্জারের চ্যাট স্ক্রল করে দেখছে কতগুলো অদ্ভুত, খ্যাপাটে কিন্তু মজার লাইন। অভিরাজের করা মেসেজ, তোমার প্রোফাইল নাম মায়াবী কন্যা, সত্যি কি তুমি মায়াবী? মেসেজ দেখে মুচকি হেসে মিহি উত্তর লিখেছিল, আমি মায়াবী নই, তবে কারো বিষণ্ণ বসন্ত যদি রঙিন করতে পারি, তাহলে সেটা মন্দ কি? অভিরাজ লিখেছিল, তুমি আমার বিষণ্ণ বসন্তে এসে বসন্তের গন্ধ এনেছ, মায়াবী না হয়ে যেন জাদু করেছ। তোমার প্রোফাইল নাম মায়াবী কন্যা না দিয়ে জাদুকন্যা দেওয়া উচিত ছিল। তুমি জাদু করেছ আমার উপর। তারপর অভিরাজের করা আরো কয়েকটা মেসেজ, আমি ভালোবাসা থেকে অনেক অনেক দূরে ছিলাম, কিন্তু এখন মনে হয় হয়তো কয়েকদিন আগেই ওটা আমাকে খুঁজতে শুরু করেছিল। কখনো কখনো অনেক কিছু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। যেমন তুমি হঠাৎ এসে সব এলোমেলো করে দিলে। আমি এমন এলোমেলো ছিলাম না আগে। ভালোবাসা যদি হতো বাজারের সবজি, ভালোবাসা যদি বাজারের সবজি হতো, তাহলে আমি প্রতিদিন বাজারে যেতাম কেবল তোমার জন্য। তোমাকে হাতের নাগালে কবে পাবো মায়াবী কন্যা? তুমি কি জাদু জানো মায়াবী কন্যা? নিশ্চয়ই জাদু জানো তুমি, না হয় আমাকে পাগল করা এত সহজ ছিল না। ভার্চুয়াল আর সংসার করতে ইচ্ছে করছে না, এবার বাস্তবে সংসার করতে চাই। বয়স তো কম হলো না, বুড়ো হয়ে যাচ্ছি। আমার বাচ্চাদের আমি বুড়ো বাপ দিতে চাই না। লাল টুকটুকে বউ সেজে অপেক্ষা করো, আমি আসছি। মিহির মুখে হাসি ফুটে ওঠে। ভার্চুয়াল ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতেই অভিরাজ জাওয়াদের কথার প্রেমে পড়ে গিয়েছিল মিহি। কি সুন্দর করে গুছিয়ে কথা বলে লোকটা। কথা বললেই মন ভালো হয়ে যায়। আর এখন তো পাগল করার মতো মেসেজ করে। এরকম মেসেজ পড়ে প্রেমে না পড়ে কি থাকা যায়? অন্তত মিহি থাকতে পারেনি। সেদিনই অ্যাকসেপ্ট করে নিয়েছিল অভিরাজের প্রপোজাল। অভিরাজ কয়েকদিন পর নিজের বাড়ি ফিরবে, তখন নিজের পরিবারকে নিয়ে মিহির বাড়িতে আসবে মিহিকে বউ করে নিয়ে যাওয়ার জন্য। যদিও এখনো দুজনের একজনও জানে না দুজনের এক হওয়া সহজ হবে কিনা। রাত 10টা। অভিরাজ ফোন হাতে নিয়ে মিহিকে একটা মেসেজ করে, মনে হচ্ছে ভার্চুয়াল বউ আমার কথা ভুলে গেছে।
একটু পর মিহির রিপ্লাই আসে, মেয়েরা ভুলে যায় না। একদিনও তো মনে করতে দেখলাম না। একটা দিন তো আগে আগে মেসেজ দিতে পারো। আমি মেসেজ না দিলে তো তোমার খোঁজ খবরই পাওয়া যায় না। আমি কেন মেসেজ দিব? মেসেজ দেওয়ার দায়িত্ব কার ভুলে গেছেন? একদম না। ভুলে যাওয়ার মতো সাহস আছে নাকি আমার? নেই। হুম। দুজনের মধ্যে শুরু হয় প্রেমালাপ। মেসেজগুলো ধীরে ধীরে আর ভার্চুয়াল দুষ্টুমি নয়, বরং অনেক আগেই রং পেতে শুরু করেছে অনুভবের। প্রতিটা টেক্সটে ভেসে উঠেছে একে অপরের প্রতি ভালোবাসা। রাত গভীর হয়। দুই পারের দুটো বিছানায় শুয়ে আছে দুজনেই। দুই প্রান্ত, দুটি ফোন, কিন্তু মনে একরকম উত্তাপ। কথার পিছে কথা, ইমোজির পিছে ইমোজি। অভিরাজ লিখে, তুমি কি জানো বিষণ্ণ বসন্তও সুন্দর হতে পারে যদি কারো মায়াবী হাসি পাশে থাকে? মিহি উত্তরে লেখে, তাহলে আপনি কি সেই বিষণ্ণ বসন্তে আমার হাসিটা দেখতে চান? অভিরাজ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে টাইপ করে, হ্যাঁ, আমি চাই তোমার হাসি দেখতে। মিহি টাইপ করে, কিভাবে দেখবেন? তোমার সামনে দাঁড়িয়ে। কবে? খুব শীঘ্রই। অপেক্ষায় রইলাম আমি। ইচ্ছে করে ছুটে চলে আসি। কোথায়? তোমার কাছে। আপনি জানেন আমি কোথায় থাকি? জেনে নেব। আপনি আমাকে চিনবেন? চিনে নেব। আচ্ছা, তোমার পছন্দের রং কি? সাদা। আপনার? সাদা কালো, কিন্তু আমার মনে হয় তোমাকে লাল আর নীল রঙের শাড়িতে বেশি সুন্দরী লাগবে। আমি যেদিন তোমাকে প্রথম দেখতে যাব, সেদিন তুমি নীল রঙের একটা শাড়ি পরবে। চোখে কাজল পরার দরকার নেই, হালকা করে লিপস্টিক দিবে। দুহাত ভরে সাদা আর নীল রঙের চুড়ি পরবে। আমি দু চোখ ভরে তো দেখবো তোমায়। আর আমাদের বিয়ের দিন লাল রঙের শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে অপেক্ষা করবে আমার জন্য। আমি আসবো আর তোমাকে আমার নামে লিখে নেব অনন্তকালের জন্য। পুরো মেসেজ পড়ে লজ্জায় লাল নীল হয়ে গেছে মিহি। মিহি থেমে থেমে টাইপ করে, যেদিন আমাকে প্রথম দেখতে আসবেন, সেদিন সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আসবেন। নীল রঙের শাড়ি পরিহিতা আমার সাথে সাদা কালো ড্রেস পরা আপনাকে দারুণ মানাবে। সবাই যেন আমাদের দেখে বলে, এরা একে অপরের জন্যই তৈরি। বিয়ের দিন আপনি আসবেন সাদা শেরওয়ানি পরে, নবাবের বেশে, লাল টুকটুকে বউ সেজে। আমি অপেক্ষায় থাকবো আপনার। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। মাঝখানে পেরিয়ে যায় কয়েকদিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই মিহির চোখ দুটো বড় বড় হয়ে যায়। বজ্জাতটা বাড়িতে আসলো কখন? রাতে এসেছে বোধহয়। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে সোফায় বসে থাকা বড় কাকার একমাত্র ছেলে শেহজাদ খান জারিফ এর সামনে এসে দাঁড়ায়। শেহজাদ ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ছোট বোনের দিকে তাকায়। ওই গম্ভীর শীতল চাহনি দেখেই মিহির ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। নাম শেহজাদ হলে কি হবে, মানুষটা বড্ড বজ্জাত। মিহি এই শেহজাদের দুটো নিকনেম দিয়েছে। মিহি আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না এই নিকনেমের ব্যাপারে। শেহজাদ ভাইয়াকে মিহি মনে মনে বজ্জাত ভাইয়া আর রাক্ষস ভাইয়া ডাকে, কারণ শেহজাদ সবসময় ছোট ভাই বোনের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে ভয় দেখায়, বিশেষ করে মিহিকে। মিহি ছোটবেলা থেকেই একটু চঞ্চল, আর এই জন্যই ওর দিকে শেহজাদ চোখ গোল গোল করে তাকিয়ে ধমক দিয়ে শান্ত করিয়ে বসিয়ে রাখে। ধমক দেয় রাক্ষসের মতন, অনেক জোরে জোরে। নিজে তেরামি করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওরা ছোট তিন ভাই বোন, একটু তেরামি করলেই এই বজ্জাত ভাইয়া প্লাস রাক্ষস ভাইয়া গোল গোল করে তাকিয়ে একটা ধমক দেবে আর সব শান্ত হয়ে যাবে। নিজে কারো কোনো কথা শোনে না, অথচ তার কথা কেউ না শুনলেই হলো। মিহি মাঝে মধ্যেই ভাবে, এই বজ্জাত খান কার মতন হয়েছে। বজ্জাত খানের মতন গম্ভীর রাগী চুপচাপ মানুষ দ্বিতীয়জন দেখেনি মিহি নিজের বংশে। বজ্জাত খান বাড়িতে না থাকলেই মিহি খুশি হয় বেশি। বজ্জাত খান বাড়িতে আসলেই মিহির সব আনন্দ মাটি। মিহি জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, কেমন আছো ভাইয়া? শেহজাদ গম্ভীর গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন চলছে? মিহি মনে মনে বলে,
এই যে শুরু হয়ে গেছে শিক্ষকতা, ভার্সিটিতে নিজের শিক্ষার্থীদের টর্চার করেও শান্তি হয় না, বাড়িতে এসে আবার আমাকেও টর্চার করতে হবে। একটা বিয়ে করে বউ নিয়ে চলে গেলেই বাঁচি, তাহলে অনেকদিন পর পর বাড়িতে আসবে। না থাক, এই রাক্ষসের বিয়ে করতে হবে না। যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ের জীবন শেষ। তার চেয়ে ভালো আমি বিয়ে করে চলে যাব। অভিরাজ, আপনি তাড়াতাড়ি চলে আসুন আমাকে নেওয়ার জন্য, না হলে এই রাক্ষস ভাইয়া ভয় দেখিয়ে আমাকে মেরে ফেলবে। শেহজাদ গম্ভীর গলায় বলে, কি বলেছি শুনতে পাসনি? কি ভাবছিস এত? কিছু না ভাইয়া, পড়াশোনা ভালো চলছে। কয়টা বাজে এখন? 10টা। রাতে ঘুমিয়েছিলি কখন? 9টায়। রাতে 9টায় ঘুমালে সকালে ঘুম ভাঙতে 10টা বেজে যায়। কাকি যে দরজা ধাক্কালো খুলিসনি কেন তখন? শুনতে পাইনি। রাতে কয়টা পর্যন্ত ফোন দেখেছিস? রাতে মোবাইল টিপি না তো ভাইয়া। খেয়ে দিয়ে একটু পরেই ঘুমিয়ে গিয়েছিলাম। বাকি পড়া আজকে শেষ করব। নাস্তা সেরে বই খাতা নিয়ে ড্রয়িং রুমে আই। দেখি এতগুলো দিন ধরে কি কি পড়েছিস। মিহি কিছু না বলে উল্টো ঘুরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যাই। রাক্ষসটা আসতে না আসতেই ওর সব আনন্দ মাটি করে দিচ্ছে। ড্রয়িং রুমে শেহজাদা আর মিহির ছোট ভাই আনভির বসে আছে। মিহির বাবা কাকা 2 ভাই, ওনাদের ছোট একটা বোন আছে। মিহির বড় কাকার 1 ছেলে 1 মেয়ে, শেহজাদ খান, জারিফ আর সাবরিন মিলি। মিহির একটাই ছোট ভাই, আনভির খান জায়ান। মিহির মা চাচি রান্নাঘরে রয়েছে। এতগুলো দিন পর ছেলে বাড়িতে এসেছে, তাই ছেলের জন্য দুপুরের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছেন দুজন। মিহির কাকা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, বর্তমানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। মিহির বাবা এখনো অবসর নেননি, ওনার জবের মেয়াদ আরো 7 বছর আছে। 7 বছর পর অবসর নেবেন। সময়টা বিকাল 5টা। মিহির মা চাচি আসরের নামাজ আদায় করতে নিজেদের রুমে গেছেন। মিহির ছোট ভাই ঘুমিয়েছে। মিহি সোফায় বসে ধুমসে চ্যাটিং করছে অভিরাজের সাথে। শেহজাদ নিজের রুম থেকে বেরিয়ে আসে ফোন চাপতে চাপতে। মিহি বড় ভাইকে দেখেই ফোনের পাওয়ার বাটন চেপে কুশনের আড়ালে রেখে দেয় ফোন। শেহজাদ সোফায় বসে বলে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়। মিহি সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নিজে আগে পানি খেয়ে শেহজাদের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসে। শেহজাদ পানির গ্লাস হাতে নিয়ে আবার বলে, 1 মগ কফি নিয়ে আয়। চিনি ছাড়া? তুই জানিস না আমি কি কফি খাই? মাথা নাড়ায় মিহি। জানে। উল্টো ঘুরে দাঁত কিরমির করে রান্নাঘরের দিকে এগিয়ে যাই। কি সুন্দর এতক্ষণ বসে বসে অভিরাজের সাথে কথা বলছিল। রাক্ষসটা এসেই দিল প্রেমের 12টা বাজিয়ে। নিশ্চয়ই অভিরাজ ফোন হাতে ওর রিপ্লাইয়ের অপেক্ষা করছে। কফি বানিয়ে নিয়ে আসে মিহি। শেহজাদ চোখ মুখ শক্ত করে বসে আছে। ভয়ঙ্কর রকমের রেগে মিহির দিকে তাকায় শেহজাদ। এভাবে রেগে তাকাতে দেখে শুকনো ঢোক গিলে নেয় মিহি। এভাবে তাকাচ্ছ কেন রাক্ষসের মতো? কফির মগ এগিয়ে দিয়ে বলে, ভাইয়া তোমার কফি। শেহজাদ কিছু না বলে আগের মতোই রেগে তাকিয়ে রইল। মিহি কফির মগ টেবিলের উপর রেখে দেয়। নিজের ফোন নেওয়ার জন্য সোফার দিকে এগিয়ে তাকিয়ে দেখে ওর ফোন শেহজাদের হাতে। মিহির আর বুঝতে একটুও বাকি থাকে না শেহজাদের এমন দৃষ্টির মানে। শেহজাদের চাহনি দেখে মিহির আত্মারাম খাঁচা ছাড়া। শেষ। আজকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তো টাটা বাই বাই গায়া। শেহজাদ মিহির মুখের দিকে তাকাই। মিহির চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে। শেহজাদ নিজের ফোন আর মিহির ফোন মিহির মুখের দিকে ঘুরিয়ে ধরে। মিহি দুটো ফোনের স্ক্রিনে তাকিয়ে হা হয়ে যায়। অভিরাজ জাওয়াদ আর কেউ নয়, ওর এই বজ্জাত প্লাস রাক্ষস ভাইয়া। ওর করা মেসেজগুলো শেহজাদের ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে। মিহি আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, দে দৌড় রুমের ভেতর। এক দৌড়ে রুমের ভেতর চলে আসে। ডোর লক করতে যাবে তার আগেই শেহজাদ শক্ত হাতে ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ডোর লক করে দেয়। মিহি বেডের উপরে উঠে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে যায়। বেচারি ভয়ে আতঙ্কে কুঁকড়ে গেছে। শেহজাদের ফর্সা মুখ লাল টকটকে হয়ে গেছে। মিহির ফোনটা জোরে বেডের উপর ছুঁড়ে ধমক দিয়ে বলে, নিচে নাম।
মিহি কেঁদে দিয়ে বলে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর জীবনেও এমন করব না। আমি আজকেই ফেসবুক মেসেঞ্জার সব ডিলিট করে দেব। এবারের মতন ছেড়ে দাও, আর জীবনেও এমন ভুল হবে না। তোকে নিচে নামতে বলেছি, নিচে নাম। আর জীবনেও এমন ভুল হবে না। তুই নিচে নামবি না, তাই না? শেহজাদ নিজেই বেডের উপর উঠে আসে। মিহি উপায়ন্ত না দেখে শেহজাদের দুই পা নিজের চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে পায়ের উপর বসে পড়ে। শেহজাদের পায়ের সাথে মাথা ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে এক নাগাড়ে বলতে থাকে, ভাইয়া গো, ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন ভুল হবে না। তুমি মাইরো না আমাকে। ভাইয়া গো, তোমার যে হাত, এক চোর খাইলেই আমি শেষ। আব্বু আম্মু আর বাড়ির কাউকেই কিছু বইলো না গো ভাইয়া। আমি আজকের পর থেকে আর ফোনই চালাবো না। ও ভাইয়া, ভাইয়া গো, এবারের মতন শুধু মাফ করে দাও। শেহজাদ মিহিকে টেনে সরানোর চেষ্টা করে দাঁতে দাঁত পিষে বলে, পাছাড় বলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। রাগে ক্ষোভে মিহির চুলগুলো মুঠো করে ধরে টেনে দাঁড় করানোর চেষ্টা করে বলে, তুই ফেক আইডি খুলে অন্য ছেলের সাথে কেন কথা বলেছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? ফোন হাতে পেয়ে নিজেকে কি মনে করছিস? কতজন ছেলের সাথে কথা বলিস? নয়তো আজকে তোকে আমি মেরেই ফেলবো। মিহি শেহজাদের পা জড়িয়ে ধরে রেখেই কেঁদে কেঁদে বলে, বিশ্বাস করো ভাইয়া, তোমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। তুমি আমার ফোন চেক করে দেখতে পারো। আমি তো জানতাম না ওইটা তুমি। জানলে জীবনেও এমন কিছু হতো না। ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। চুলগুলো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় শেহজাদ। রাগে ওর পুরো শরীর কাঁপছে। কি হলো এটা? যাকে এতকাল নিজের ছোট বোন বোন ভেবে আসলো, তার সাথেই কিনা এতগুলো দিন ধরে প্রেমালাপ করলো। ভাগ্য ভালো চাচাতো বোন ছিল, নিজের বোন না। আরেকটা কথা মনে হতেই প্রচন্ড রাগে ক্ষোভে আবার মিহির চুলগুলো মুঠো করে ধরে টেনে সরানোর চেষ্টা করে বলে, ছাড় আমাকে, দূরে সর আমার কাছ থেকে। অসভ্য মেয়ে, একজনের বাগদত্তা হয়ে আরেকজনের সাথে দিনের পর দিন কিভাবে প্রেমালাপ করলি তুই? এতক্ষণে এসে মুখ তুলে তাকায় মিহি। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বলে, কি বলছো এসব? কে কার বাগদত্তা? আমি বাড়িতে কিসের জন্য এসেছি? কিসের জন্য? বাড়ির কেউ কিছু বলেনি তোকে এখনো? কি বলবে? দুদিন পর তোর বিয়ে। তোকে বিয়ে দেওয়ার জন্যই আমি এখন বাড়িতে এসেছি। আমার বিয়ে? কবে? কার সাথে? শুক্রবারে তোর বিয়ে শুভর সাথে। তোর বিয়ের জন্যই এখন বাড়িতে এসেছি, নয়তো এখন আমি বাড়িতে আসতাম না। প্রথমে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলে, প্রথম তুমি মেসেজ করেছিলে, প্রথমে তুমিই প্রপোজ করেছিলে। এখন সব দোষ আমাকে দিচ্ছ কেন? আমি জানতাম নাকি অভিরাজ তোমার ফেক আইডি? শেহজাদ রাগী দৃষ্টি নিক্ষেপ করে আবার নিচের দিকে তাকিয়ে থাকে। বেডে দুই পা ঝুলিয়ে বসে আছে শেহজাদ। মিহি বেডের এক কোনায় দেয়ালের সাথে ঠেকে জড়সড় হয়ে বসে আছে। মিহি কাঁদছে না, কিন্তু ওর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মাথা ব্যথায়। শেহজাদ এমন জোরে চুলে ধরেছিল যে বেচারির মাথা ব্যথায় টনটন করছে এখন। কিছু সময় চুপ থেকে শেহজাদ ঘাড় ঘুরিয়ে আবার নিজের পেছনে তাকায় মিহির দিকে। শেহজাদকে তাকাতে দেখে মিহি ভয়ে আরো চিপকে যায় দেয়ালের সাথে। শেহজাদ গম্ভীর গলায় বলে, এদিকে আয়। মিহি আগায় না। শেহজাদ আবার ডাকে, মিহি তবুও আগায় না। শেহজাদ অভয় দিয়ে বলে, মারবো না, এদিকে আয়। সত্যি মারবে না তো? না। ভয়ে ভয়ে এগিয়ে এসে মিহি। শেহজাদ ঘুরে এক পা বেডে তুলে ভাঁজ করে বসে। মিহি ভয়ে ভয়ে তাকিয়ে আছে। শেহজাদ হাত বাড়িয়ে মিহির মাথার পেছনে হাত রেখে বলে, ব্যথা করছে? উপর নিচ মাথা নাড়ায় মিহি। শেহজাদ মিহির মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি ইচ্ছে করে তোকে আঘাত করিনি। কি থেকে কি হয়ে গেল, রাগের মাথায় ব্যথা দিয়ে ফেলেছি। ভাইয়া কি কখনো তোকে মেরেছে? ভাইয়া তো তোকে অনেক ভালোবাসে, তাই না? ভাইয়া তোকে ইচ্ছে করে আঘাত করেনি। শেহজাদের আদর মাখা গলার স্বর শুনে কেঁদে ওঠে মিহি। মাথার পেছনে অনেক ব্যথা করছে। শেহজাদ মিহির ওড়না দিয়েই মিহির চোখের পানি মুছে দিয়ে দুই হাতে মিহির মুখটা আগলে ধরে বলে, সোনা বোন আমার, কাঁদে না। ভাইয়া তো তোকে ইচ্ছে করে ব্যথা দেয়নি।
ভুল হয়ে গেছে আমার, আর কাঁদিস না। মিহি কাঁদতে কাঁদতে বলে, তুমি অনেক জোরে জোরে বকা দাও, ভয় দেখাও। ভালোবাসি বলেই তো তোদের বকা দেই, ধমক দেই, ভয় দেখাই, শাসন করি। আমি কি কখনো তোদের তিনজনকে মেরেছি? ভয় না দেখালে তোরা কথা শুনিস না। এখন কান্না বন্ধ কর, আর আমার কথা শোন মন দিয়ে। মিহি নিজের কান্না বন্ধ করার চেষ্টা করে। কিছু সময় পর কান্না বন্ধ হয়ে যায়। শেহজাদ আবার মিহির চোখের পানি মুছে দিয়ে বলে, এতদিন যা হয়েছে সব ভুলে যা। মনে কর অভিরাজ জাওয়াদ নামের কেউ কোনোদিন ছিলই না। অভিরাজের সাথে তোর কোনোদিন কথাই হয়নি। সবকিছু শুধুমাত্র একটি স্বপ্ন। তুই লম্বা একটা স্বপ্ন দেখেছিস শুধু, এর বেশি কিছু না। শুভ অনেক ভালো একটা ছেলে, তোকে অনেক ভালোবাসে। তোদের দুজনের বিয়ে আরো কয়েক বছর আগেই ঠিক করে রাখা আছে। বড়রা সবাই জানে তোদের দুজনের বিয়ে ঠিক করে রাখা হয়েছে। তোর এসএসসি পরীক্ষার পর তোদের বিয়ের কথা ছিল, কিন্তু শুভ এখনই বিয়ে করে রাখতে চাইছে, তাই হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করেছে সবাই। এতদিন আমাকে বলেনি কেন কেউ? আগে বলার প্রয়োজন হয়নি তাই। দুদিন পর আমার বিয়ে, আর আমি আজকে জানতে পারলাম। বলছি না, বিয়ের সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়েছে। চাচ্চু বাড়িতে আসার পর রাতে বোধহয় তোকে জানাতে চেয়েছিল। আগের কথা সব বাদ দে, পুরনো সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেল, শুধু পড়াশোনা ছাড়া। বিয়ের পরেও তো তোকে পড়াশোনা করতে হবে। এখন শুধু তোর আর শুভর বিয়ে পড়িয়ে রাখা হবে, উঠিয়ে নিতে দেরি আছে। শুভ অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালো রাখবে। আগের কথা ভুলে শুভকে নিয়ে ভাব। মিহি ফেল করে তাকিয়ে রইল শেহজাদের মুখের দিকে। না বুঝে নিজের অজান্তেই চাচাতো ভাইয়ের সাথে প্রেম করলো, ভালোবাসলো। এখন বিয়ে করতে হবে ফুফাতো ভাইকে। অদ্ভুত নিয়তি। শেহজাদ আবার বলে, মন মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেল অভিরাজ জাওয়াদ নামের কেউ কোনোদিন ছিল। এই নামের কেউ নেই, কোনো অস্তিত্ব নেই, ছিল না কখনো। মিহির দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। শেহজাদ দ্রুত সেই পানি মুছে নিয়ে মিহির মাথা টেনে কপালে চুমু খেয়ে বলে, ছোট্ট পাখি আমার, ভাইয়া তোকে ব্যথা দিতে চায়নি। একটু শুয়ে থাক, ব্যথা ভালো হয়ে যাবে। আসছি আমি। মনের ভুলেও কখনো অভিরাজ জাওয়াদের কথা মুখে আনবি না, কাউকে কিছু বলবিও না। শুয়ে থাক এখন। শেহজাদ নিজের ফোনটা হাতে নিয়ে ডোর খুলে বেরিয়ে যায়। এখনো ড্রয়িং রুমে কেউ নেই, না চাচি রান্নাঘরে রয়েছে। সোজা নিজের রুমে চলে আসে শেহজাদ। ডোর লক করে বেডে বসে পড়ে। ফোন রেখে দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে। কি হলো এটা? কেন হলো? শেষ পর্যন্ত কাকে ভালোবাসলো? কেন ভালোবাসলো? ফেক আইডি দিয়ে প্রেম করার ভয়াবহ পরিণাম যে এমন হবে, সেটা দুঃস্বপ্নেও ভাবেনি শেহজাদ। রিয়েল আইডি থেকে মেসেজ করলে মিহি চিনতে পারতো, তাহলে এমন একটি ঘটনা ঘটতো না। দিনের পর দিন মিহির সাথে প্রেমালাপ করেছে, ভেবেই কেমন যেন লাগছে। মিহির জায়গায় যদি ওর নিজের বোন থাকতো তাহলে কি হতো? মুখ দেখাতো কিভাবে? ওর বোন তো জানতো না ওইটা ও। না জেনে নিজের ভাইয়ের সাথে ছি ছি ছি। ভাবতেই শেহজাদের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বন্ধুদের ডেয়ার পূরণ করতে গিয়ে কি জঘন্য একটা কাজ করে বসেছে। না চিনে না জেনে মিহিকে কত ভালোবেসেছে। মিহিকে বউ বানানোর স্বপ্ন দেখেছে। কল্পনায় মিহিকে নিয়ে সংসার সাজিয়েছে। যাকে এত ভালোবেসেছে, দুদিন পর তাকেই বিয়ে দিয়ে অন্যের হাতে তুলে দিতে হবে। সারা বিকেল সন্ধ্যা আর রুম থেকে বের হয়নি মিহি। ওর মা কয়েকবার ডেকেছিল মিহি, তবুও বের হয়নি। সন্ধ্যার পরপর মিহির বাবা বাড়িতে আসে। বাবাকে দেখে মিহির ছোট ভাই আনন্দে আত্মহারা হয়ে হই হুল্লোড় শুরু করেছে। মিহি ছোট ভাইয়ের গলার স্বর শুনে বুঝতে পারে ওর বাবা বাড়িতে ফিরে এসেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে ক্রিম লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মিহি বাদে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। শেহজাদ আর মিহির চোখাচোখি হয়। শেহজাদ দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে নিজের ফোনের স্ক্রিনে তাকায়। মিহি বাবার দিকে তাকিয়ে হেসে এগিয়ে আসতে আসতে বলে, কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। মেয়েকে নিজের পাশে বসান হাসান মাহবুব। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, মন খারাপ নাকি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মিহি হেসে বলে,
কই মন খারাপ আব্বু? কিছু হয়নি, শুয়েছিলাম তো তাই মনে হয় এমন দেখাচ্ছে। আমি কেন বাড়িতে আসলাম জানিস? মিহি জানা সত্ত্বেও দুদিকে মাথা নাড়াই। হাসান মাহবুব সকলের দিকে একবার তাকিয়ে মেয়ের দিকে তাকান, তারপর বলেন, তোকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। মার ইচ্ছে ছিল শুভর সাথে যেন তোকে বিয়ে দেই। তখন বিষয়টা নিয়ে মাথা ঘামাইনি সেভাবে। মা বারবার বলেছিল শুভর সাথে তোর বিয়ে দিতে। তোর ফুফুও চেয়েছে তোকে ছেলের বউ করতে। 3 বছর আগেই তোদের দুজনের বিয়ে ঠিক করে রাখা হয়েছিল। তোর এইচএসসি পরীক্ষা শেষ হতে হতে তোর 18 বছর পূর্ণ হবে, তখন তোদের দুজনের বিয়ে হবে। ততদিন তোকে বিয়ে সম্পর্কে কিছু জানানো হবে না। কিন্তু শুভ এখনই বিয়ে করার জন্য পাগলামি করছে। শুভ তোকে নিয়ে ভয় পাই। বিয়ে এখন হলেও শুভর সাথেই হবে, আর 1 বছর পর হলেও শুভর সাথেই হবে। তাই আগামী শুক্রবার ঘরোয়াভাবে তোদের দুজনের বিয়ে পড়ানো হবে। 1 বছর পর আয়োজন করে তুলে দেওয়া হবে। মিহি কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে। একবার ঘাড় ঘুরিয়ে শেহজাদের দিকে তাকাই। শেহজাদ তখনও ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সকালে খাবার খেয়ে শেহজাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। শুভ কল করেছিল, ওকে যেতে বলেছে। শেহজাদকে সাথে নিয়ে বিয়ের শাড়ি আর শেরওয়ানি সহ আরো প্রয়োজনীয় অনেক কিছু কিনবে। শুভ বাবা মায়ের একমাত্র সন্তান, পেশায় একজন ইঞ্জিনিয়ার। 6 মাস আগে প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছে। নম্র, ভদ্র, হাসি খুশি একটা ছেলে সুখ। যখন থেকে শুনেছে মিহি ওর বউ হবে, তখন থেকে মিহির প্রতি টান ভালোবাসা জন্ম নিতে শুরু করে। আর এখন মিহিকে ভালোবাসে মন প্রাণ দিয়ে। মিহিকে হারানোর ভয়ে এখনই বিয়ে করতে চাইছে তাড়াহুড়া করে। একবার বিয়েটা হয়ে গেলে আর ভয় থাকবে না। দুপুরের দিকে মিলি আর ওর শ্বশুরবাড়ির সবাই মিহিদের বাড়িতে চলে আসে। বড় বোনকে পেয়ে মিহির খুশি হওয়ার কথা থাকলেও সেভাবে খুশি হতে পারছে না। মাথায় ঘুরপাক খাচ্ছে অভিরাজের কথা। অভিরাজকে এত ভালোবেসে মিহি অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? অভিরাজকে ঠকানো হবে না। অভিরাজকে তো বলা হয়নি মিহির আজ বাদে কাল বিয়ে। মিহি মোটেও শেহজাদ খান জারিফকে ভালোবাসেনি। অমন গম্ভীর, রাগী, বদমেজাজি, একরোখা জেদি পুরুষকে মিহি ভালোবাসতেই পারে না। মিহি তো ভালোবেসেছিল অন্য একটা পুরুষকে, যে সম্পূর্ণ আলাদা। শেহজাদের বিপরীত চরিত্রের মানুষ ছিল অভিরাজ। অভিরাজকে ভালোবেসে শুভকে বিয়ে করবে, শুভকে ঠকানো হবে না। প্রথম প্রেম ভুলে যাবে মিহি। মিহির তো কষ্ট হচ্ছে, কিভাবে ভুলবে অভিরাজকে? ভুলতে পারবে? ভুলতে কতদিন সময় লাগবে? যতদিনই প্রেমে পড়েছিল, নাকি তার চেয়েও বেশি সময় লাগবে? ঠিক কতদিন লাগবে? শুভর বাইক মিহিদের বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে দাঁড়ায় শেহজাদ। শুভর দিকে তাকিয়ে বলে, বাড়িতে আয়। শুভ হেসে বলে, না, একেবারে আগামীকাল আসবো। আগামীকাল তো আসবি, এখন চা কফি কিছু খেয়ে যা। না থাক, এখন আর যাব না। আগামীকাল দেখা হচ্ছে তাহলে। আসি, ভালো থেকো। শেহজাদ আরো কিছুক্ষণ জোরাজুরি করে শুভকে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু শুভ যায় না। মিহির জন্য কয়েকটা শপিং ব্যাগ শেহজাদের হাতে দিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে। মিহিকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর দেখবে না। একেবারে আগামীকাল বউ সাজে দেখবে। রাতের খাবার খেয়ে সোফায় বসে সবাই। মিহি বড় বোনের পাশে জড়সড় হয়ে বসে আছে। একটু পরপর চোখ তুলে শেহজাদের দিকে তাকাই। শেহজাদ নিজেও একটু পরপর তাকাচ্ছে মিহির দিকে। সময় করাই, রাত 10টা বেজে যায়। শেহজাদ সোফা ছেড়ে উঠে রান্নাঘরে যায়। ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে আবার বেরিয়ে আসে ড্রয়িং রুমে। সোফায় না বসে দূরে দাঁড়িয়ে থাকে। মিহির সাইলেন্ট করা ফোনটা হাতের মুঠোয় কেঁপে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই মিহি চমকে ওঠে। হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায় শব্দ তুলে। মিহির হৃদস্পন্দন বেড়ে যায়। সোফায় বসে থাকা সহলে মিহির দিকে তাকাই। মিহি মা রুবি বেগম বলেন, কি হয়েছে? ফোন পড়লো কিভাবে? মিহি দ্রুত ফোনটা কুড়িয়ে নিয়ে তুলতে বলে, কই, কিছু হয়নি তো, হাত ফসকে পড়ে গেছে। এভাবে কথা বলছিস কেন? হঠাৎ শব্দ শুনে ভয় পেয়ে গেছি। মিহি শেহজাদের দিকে তাকায়। শেহজাদ নিজের ফোন দেখিয়ে মিহিকে ইশারা করে
বোঝাই ওর সাথে মেসেজে কথা বলার জন্য। মিহি সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফোনের স্ক্রিনে তাকায় আবার। অভিরাজের মেসেজ। মায়াবী কন্যা, তোমাকে ভীষণ মিস করছি আমি। আমার না ভীষণ কষ্ট হচ্ছে। আগে কোনোদিন এমন কষ্ট হয়নি। কেন হচ্ছে এত কষ্ট? তোমার সাথে কথা বলতে না পেরে আমার দম বন্ধ লাগছে। বেলকনিতে এসে দাঁড়ায় মিহি। মেসেজটা দেখে চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। বুকের ভেতর ভীষণ রকমের কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। ফোনের স্ক্রিনে আবার একটা মেসেজ ভেসে ওঠে। কিছু বলছো না কেন? কেমন আছো? মিহি কাঁপা কাঁপা হাতে টাইপ করে। আমি ভালো নেই অভিরাজ, আমি ভালো নেই। আপনার সাথে কথা বলতে না পেরে আমারও দম বন্ধ লাগছে। মিস করো আমাকে? ভীষণ। আমিও করি। মিহি চোখের পানি মুছে নেয়, সাথে সাথেই আবার টইটুম্বুর হয়ে যায়। বেলকনিতে থাকা বেতের চেয়ারে বসে কাঁপা কাঁপা হাতে আবার টাইপ করে। অভিরাজ। বলো। আমার না বিয়ে আগামীকাল, কিন্তু আমি এই বিয়ে করতে চাই না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। মেসেজটা দেখে শেহজাদ কিছু সময় নিশ্চুপ হয়ে থাকে ফোনের স্ক্রিনে তাকিয়ে। টইটুম্বুর চৌচূড়া থেকে টুপটাপ কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মিহির আরেকটা মেসেজে ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। আমি অন্য কারোর জন্য বউ সাজতে চাই না অভিরাজ। আমি আপনার জন্য লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজতে চাই। বউ সেজে আপনার জন্য অপেক্ষা করতে চাই। আপনি আসবেন আমাকে নিতে? সাদা ধবধবে শেরওয়ানি পরে। মেসেজটা পড়ে ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে শেহজাদ। ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে জায়গাটায়। এত কষ্ট শেহজাদ আজকের আগে এত কষ্ট কোনো দিন অনুভব করেনি। মিহির আরেকটা মেসেজে ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। অভিরাজ, আমি ভীষণ ভালোবাসি আপনাকে। অভিরাজ কম্পিত হাতে টাইপ করে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মায়াবী কন্যা। আপনি কি আমার হবেন না? আমি তোমার ভাগ্যে নেই। তুমি আমার চেয়ে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করো মায়াবী কন্যা। আমি বেটার চাই না অভিরাজ, আমি আপনাকেই চাই। আমিও তো তোমাকেই চেয়েছিলাম, কিন্তু ভাগ্য তো আলাদা। আপনি কিছু একটা করুন। কিছু করার নেই। সবকিছু আমার তোমার হাতের বাইরে। আমরা একে অপরের ভাগ্যে নেই। কেন এমন হলো? সব দোষ আমার। আমার ভীষণ কষ্ট হচ্ছে গতকাল থেকে। আমারও। আমি এই বিয়ে করব না। আপনি আব্বুকে বলুন আমার আর আপনার কথা। আপনি বলতে না পারলে আমিই বলছি। না মায়াবী কন্যা, এটা আর সম্ভব না। এমনটা তুমি ভুলেও করবে না। আমি শুভ ভাইয়াকে বিয়ে করতে চাই না। শুভ অনেক ভালো ছেলে, তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে নিয়ে শুভর অনেক স্বপ্ন। আমিও তো আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম অভিরাজ। কত শত স্বপ্ন আপনাকে ঘিরে। তুমি কাল লাল টুকটুকে বউ সাজবে মায়াবী কন্যা। তোমাকে বউ সাজে দেখার অনেক ইচ্ছে আমার। বলা যায় আমার সবচেয়ে বড় স্বপ্ন তোমাকে বউ সাজে দেখার। আমি তোমাকে নিতে নয় দেখতে আসব। সাদা ধবধবে শেরওয়ানিতে নয়, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আসবো আমি। তুমি সাজবে তো লাল টুকটুকে বউ। মেসেজ পড়ে ঝরঝর করে কেঁদে ওঠে মিহি। শেহজাদ ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল মিহির রিপ্লাইয়ের আশায়। মিহি কান্না থামায়, চোখের পানি মুছে রিপ্লাই করে। আমি অন্য কারোর জন্য কিভাবে বউ সাজবো অভিরাজ? আমি তো আপনার জন্য বউ সাজবো বলে অপেক্ষায় ছিলাম। তোমাকে বউ হিসেবে পাওয়ার জন্য অন্য কেউ যে 3 বছর ধরে অপেক্ষা করছে মায়াবী কন্যা। তুমি তার বলা কথাগুলো শোনোনি। শুনলে বুঝতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসে। সে নিজের চেয়ে তোমাকে নিয়ে বেশি ভাবে, ভালোবাসে। আপনি ভাবেন না, ভালোবাসেন না? তোমার জীবনে আমার আগে সে এসেছে। আপনি কেন আগে আসেননি? যখন আগে আসেননি তাহলে পরে কেন আসলেন? ভালো থেকো, এটাই আমাদের শেষ আলাপ। আমি আপনাকে ছাড়া কিভাবে ভালো থাকবো অভিরাজ? আপনি ছাড়া অন্য কিছুই তো ভাবতে পারি না আমি। আমার ভীষণ কষ্ট হচ্ছে অভিরাজ। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। সহ্য হয়ে যাবে। কয়েকদিন কষ্ট হবে, তারপর সহ্য হয়ে যাবে। আপনার কষ্ট হচ্ছে না? তা তো হচ্ছেই। কোনো একদিন আমরা একে অপরকে ভুলে যাব, তাই না? এটাই যে নিয়ম। মিহি আর কিছু লিখতে পারে না। শেহজাদের শেষ মেসেজ আসে।
আমি তোমাকে না চিনে না জেনে ভীষণ ভালোবেসেছিলাম মায়াবী কন্যা। আমি যেই মায়াবী কন্যাকে ভালোবেসেছিলাম সেই মায়াবী কন্যার কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না, নেই। আমি মিহিকে ভালোবাসিনি মায়াবী কন্যা। তুমি যেই অভিরাজ জাওয়াদকে ভালোবেসেছিলে তারও কোনো অস্তিত্ব নেই, ছিল না। তুমি অভিরাজকে ভালোবেসেছিলে, শেহজাদকে না। তুমি শুভর সাথে ভালো থেকো, শুভকে ভালো রেখো। খুব ভালোবাসিয়া আমাকে ভুলে যেও। স্মৃতির পাতা থেকে মুছে ফেলো অভিরাজ জাওয়াদের সাথে কোনোদিন তোমার কথা হয়েছিল। আজকের পর আমাদের আর কোনোদিন কোনো কথা হবে না। একটু পর থেকে অভিরাজ জাওয়াদ এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। যে থাকবে সে শেহজাদ খান জারিফ। আমার বিষণ্ণ বসন্ত বিষণ্ণই রয়ে গেল, সাথে তোমার এই বসন্তটাও বিষণ্ণ করে দিল। বিদায় প্রিয় মায়াবী কন্যা, চিরবিদায়। মেসেজটা সেন্ড করে মায়াবী কন্যাকে ব্লক করে দেয় শেহজাদ। মায়াবী কন্যা রিপ্লাইয়ে কি বলে সেটা আর সে জানতে চায় না। আর মায়া বাড়াতে চায় না শেহজাদ। নিজেকে দমাতে না পেরে তখন মেসেজ করে ফেলেছিল। শেহজাদ নিজের ফেক আইডিটা চিরদিনের জন্য ডিলিট করে দেয়। বন্ধুদের পাল্লায় পড়ে ফেক আইডিটা খুলেছিল। বন্ধুদের পাল্লায় পড়ে অচেনা একটা আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছিল, মেসেজ করেছিল। তারপর তারপর কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই অচেনা মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল সময়ের ব্যবধানে। মিহি মেসেজটা পড়ে কাঁদতে থাকে। অভিরাজ ব্লক করে দিয়েছে ওকে। আজকের পর আর অভিরাজ জাওয়াদের সাথে কথা হবে না। দুজন মিলে নানান প্ল্যান করা হবে না আর কখনো। দুজন প্রথম দেখায় কেমন রিয়াকশন দেবে সেটা বলে আর হাসা হবে না। বিয়েতে কিভাবে সাজবে সেটাও আর কখনো বলা হবে না। শত শত স্বপ্ন, মেসেজ, মুচকি হাসি সব এখানেই শেষ, সমাপ্ত। মিহি নিজেও নিজের আইডিটা ডিলিট করে দেয়। ফোনটা পাশে রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে আবার ঝরঝর করে কেঁদে উঠে, তারপর বলে, আমি প্রতিদিন আকাশ দেখতাম, ভাবতাম আপনিও দেখেন। আরো ভাবতাম এই একটাই আকাশ আমাদের দূরত্ব পেরিয়ে জোড়া দেয় অদৃশ্যভাবে। মিহিদের বাড়িতে খুব বেশি মেহমান আসেনি। মিহির নানির বাড়ি থেকে সবাই এসেছে, আর মিলির নানির বাড়ির সবাই। মিহির ফুফুর বাড়ির সবাই তো বরপক্ষ হয়ে এসেছে, যদিও মাত্র 6 জন এসেছে তারা। মিহি লাল টুকটুকে বেনারসি পরে মিহি সুন্দর করে সাজিয়ে দিয়েছে মিহিকে। মিহির রুমে আর ওর কাজিনরা সবাই বসে আছে ওকে ঘিরে। শেহজাদ মিহির রুমের দিকে এগিয়ে আসে, গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি। রুমের সামনে এসে গলা খাঁকড়ে দেয় শাহজাদ। সকলের সাথে মিহি নিজেও চোখ তুলে তাকায় ডোরের দিকে। শেহজাদ রুমে প্রবেশ করে। মিহির হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরে কাঁপুনি অনুভব করে সব আবার ঠেলে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। চোখ দুটো আগে থেকেই পানিতে টইটুম্বুর হয়ে আছে। শেহজাদ মিহির সামনে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টি মেলে মিহির মুখের দিকে তাকায়। মিহি নিজেও শেহজাদের দিকে তাকায়। শেহজাদ হেসে বলে, তোকে অনেক সুন্দর লাগছে ছোট পাখি। মিহি বলতে পারে না কিছু। শেহজাদ কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হলে দ্রুতই বিয়ে পড়ানো হয়ে যায় শুভ মিহির। শুভ আজকে এই বাড়িতেই থাকবে মিহির সাথে। 4 দিনের ছুটি নিয়ে এসেছিল, 2 দিন এই বাড়িতে থেকে চলে যাবে। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর নিজের রুমে ফিরে আসে শেহজাদ। অল্প কিছু সময় পর কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই শুভ সহ বাড়ির সকলের সাথে দেখা হয়। শেহজাদের মা বলেন, আগামীকাল সকালে গেলে হতো না? এখনই চলে যাবে? না যেয়ে উপায় নেই আম্মু, আগামীকাল আমাকেই ক্লাস করাতে হবে। যত দ্রুত সম্ভব আবার ছুটি নিয়ে এসো। হুম। সকলের সাথে একটু একটু কথা বলে বিদায় নেয় শেহজাদ। আবার এগিয়ে আসে মিহির রুমের সামনে, গলা কাঁকারি দিয়ে আবারও ভেতরে প্রবেশ করে। মিহি শেহজাদের কাঁধে ব্যাগ দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? ঢাকায় ফিরে যাচ্ছি। আজকেই? হুম। ভালো থাকিস। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সারা জীবন ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। বেড থেকে নেমে দাঁড়ায় মিহি। শেহজাদ মিহির মাথায় হাত বুলিয়ে বলে, ভালো থাকিস। শুভকে কখনো কষ্ট দিস না। শুভ যা বলে সব সময় শুনবি, ওর কথা আর অমান্য করবি না।
মিহির চোখ থেকে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ে। মাথা নাড়িয়ে শাহজাদের কথায় হ্যাঁ বলে। বড় ভাইয়ের বাধ্য বোন মিহি। বড় ভাই যা যা বলেছে মিহি অক্ষরে অক্ষরে পালন করেছে। নিজের বোন সহ সকল কাজিন বোনদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে শেহজাদ। বাড়ির অর্ধেক মানুষ ওর পেছন পেছন বেরিয়ে এসেছে। সিএনজি থামিয়ে উঠে বসে শেহজাদ। সকলের কাছ থেকে আরো একবার বিদায় নিয়ে সিএনজি ছাড়তে বলে। সিএনজি চলতে শুরু করে স্টেশনের দিকে। শেহজাদ ফোঁস করে শ্বাস ছাড়ে। বিকেল থেকে যেন শ্বাস আটকে রেখেছিল। ওর ছুটি আরো 2 দিন আছে, কিন্তু শেহজাদ এই বাড়িতে আর 2 মিনিটও থাকতে পারবে না। ওর দম বন্ধ হয়ে আসছিল। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে স্বাভাবিক রেখেছিল। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু শেহজাদের 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। হা করে শ্বাস নিতে নিতে চোখের পানি মুছতে শুরু করে 2 হাতের সাহায্যে। না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি, সহ্যের বাইরে এই যন্ত্রণা। শেহজাদ এত শক্ত হৃদয়ের মানুষ হয়ে নিজেকে সামলাতে পারছে না, তাহলে নরম কোমল হৃদয়ের মিহি নিজেকে কিভাবে সামলাবে? কিভাবে? বন্ধুরা, আজকের গল্পের নাম বিষণ্ণ বসন্ত। লিখেছেন সানা শেখ। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।